নির্বাচনী তহবিল সংগ্রহে আলোচনা উন্মুক্ত চাঁদা বা ক্রাউড ফান্ডিং গুনতে হবে আয়কর, বলছেন বিশ্লেষকরা। স্বচ্ছতার স্বার্থেই বিধান মানার পরামর্শ। শিল্প সুরক্ষায় ভারতীয় সুতার উপর 20% সেফগার্ড ডিউটি আরোপের দাবি বিটিএমই এর। বিশ্ববাজারে নিটওয়া রপ্তানিতে চ্যালেঞ্জে বাংলাদেশ। এবং যুক্তরাষ্ট্রের ভিসা জামানতের তালিকায় বাংলাদেশ, গুনতে হতে পারে সর্বোচ্চ $15,000। স্বাগত একাত্তর বিজনেসে, সাথে আছি আমি লেনিয়া আফরোজ। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। নির্বাচনী খরচ জোগাতে এবারও জোরালোভাবে আলোচনায় উন্মুক্ত চাঁদা তোলা বা ক্রাউড ফান্ডিং। এরই মধ্যে বেশ কয়েকজন প্রার্থী অর্থ সংগ্রহ করেছেন সেই পথে। অনেকে ঘোষণা দিয়েছেন আত্মীয় স্বজনদের কাছ থেকে অনুদান কিংবা ঋণ গ্রহণের। বিশেষজ্ঞরা বলছেন যে কোনো উপায়ে অনুদান নিলে গুনতে হবে আয়কর। রুহুল আমিরের রিপোর্ট। রাজনীতিতে তরুণ সেন্সেশন অক্সফোর্ড গ্রাজুয়েট তাসনিম জারা জুলাই আন্দোলনে উদ্বুদ্ধ হয়ে যোগ দেন এনসিপিতে, সক্রিয় হন রাজনীতির মাঠে। এবারের ভোটে তিনি লড়ছেন ঢাকা 9 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে। আর নির্বাচনী ব্যয় মেটাতে ঘোষণা দিয়ে চান শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা। মাত্র 2 দিনে তার তহবিলে জমা পড়ে 47 লাখ। তবে এই অর্থ নিয়ে খুব একটা স্বস্তিতে থাকতে পারবেন না তিনি, কেননা এতে করের বিধান আছে বিদ্যমান আইনে। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম লড়ছেন ঢাকা 11 আসনে, যিনি নির্বাচনে ব্যয় করতে চান 45 লাখ টাকা। এর মধ্যে 44 লাখই তোলার ঘোষণা দিয়েছেন ক্রাউড ফান্ডিং বা চাঁদা অনুদানের মাধ্যমে। একই পথে হেঁটেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যিনি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে একদিনেই তুলেছেন 22 লাখ টাকা। এই আয়কর বিশ্লেষক মনে করেন প্রার্থীদের স্বচ্ছতার স্বার্থেই আইনি বিধান পরিপালন জরুরি। বাবা মা, স্ত্রী, সন্তান এদের কাছ থেকে যদি আপনি কি পান, আপনি কোনো গিফট রিসিভ করে থাকেন এবং সেটা যদি দুজনের রিটার্নে দেখানো থাকে, তাহলে এটার উপরে কিন্তু কর দিতে হয় না। তো এগুলো বাদ দিয়ে বাকি যতজনের কাছ থেকে আপনি দান অনুদান হিসেবে পাবেন, তো সেটা কিন্তু আপনার আয় হিসেবে কিন্তু কি পরিগণিত হবে। তাহলে কেউ যদি 40 লাখ বা 45 লাখ টাকা রেজ করেছেন দানের মাধ্যমে, তো স্বাভাবিক তাকে স্ল্যাব রেটে ওই পরিমাণ ট্যাক্স কিন্তু আগামী কর বৎসরে আমাদের যে অ্যাসেসমেন্ট ইয়ারে 26-27 যেটা আছে সেখানে কিন্তু তাকে দিতেই হবে। জাতীয় পার্টির প্রার্থী শামীম আহমেদ হলফনামায় ঘোষণা দিয়েছেন 2 আত্মীয়র কাছে 11 লাখ টাকা সংগ্রহের। এছাড়া কারো ভরসা ঋণ, কেউ আবার পরিকল্পনা করছেন দীর্ঘমেয়াদে ধার করার। কিন্তু আয়কর আইন বলছে 5 লাখের বেশি ঋণ হলেই লেনদেন হতে হবে ব্যাংকিং চ্যানেলে, যা একই সাথে উল্লেখ করতে হবে আয়কর নথিতে। দিতে হবে ঋণ শোধের তথ্য। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যাংকিং চ্যানেলের মধ্যেই পড়ে। সো যে প্রার্থী আছেন, যিনি ক্রাউড ফান্ড করছেন, উনি যদি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে টাকা নিয়ে থাকেন এবং তার আয়কর রিটার্নে যদি এটা দায় হিসেবে দেখায়, তাহলে কিন্তু ব্যাংকিং চ্যানেলের শর্তটা কি পরিপূর্ণ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে যদি উনি দায় হিসেবে দেখায় তাহলে হয়তো হতে পারে, কিন্তু অনুদান বা আপনার গিফট এরকম যদি দেখায় তাহলে একটা ট্যাক্স হওয়ার একটা সুযোগ থাকে। বিশেষজ্ঞরা জানান আইন অনুযায়ী অনুদানের অর্থ যোগ হবে মোট আয়ে, কর বসবে নিয়মিত হারে। রুহুল আমিন, একাত্তর, ঢাকা। জ্বালানি সংকট, উচ্চ সুধার সহ নানা কারণে ব্যয় বাড়ছে দেশীয় সুতা উৎপাদনে। কিছুটা সস্তা দামে মেলায় তাই ভারত থেকে সুতা আমদানিতে ঝুঁকছেন পোশাক মালিকরা। ফলে শতভাগ চাহিদা মেটানোর সক্ষমতা থাকার পরেও অস্তিত্ব সংকটে দেশের সুতা শিল্প। এমন বাস্তবতায় সুতা আমদানিতে 20% সেফগার্ড ডিউটি আরোপের দাবি বিটিএমই এর। বিশেষজ্ঞরা বলছেন বাড়তি উৎপাদন ব্যয় মেটাতে দরকার সরকারের নীতি সহায়তা। দেশের সুতার বাজার প্রায় 70,000 কোটি টাকার, কিন্তু মূল কাঁচামাল তোলার প্রায় শতভাগই মেটাতে হয় আমদানি করে। গেল 3 বছরে জ্বালানি সংকট, টাকার অবমূল্যায়ন ও চড়া সুধার সহ নানা কারণে পণ্যটির উৎপাদন ব্যয় বাড়ছে দেশের ভেতরে। ফলে উদ্যোক্তাদের প্রতি কেজি সুতা কিনতে গুনতে হচ্ছে 360 টাকার উপরে, অথচ পাশের দেশ ভারত থেকে যা মিলছে 300 টাকার নিচে।
এমন বাস্তবতায় দেশে আমদানি বাড়ছে ভারতীয় সুতার। সবশেষ অর্থ বছরে যার পরিমাণ ছিল প্রায় 56.5 কোটি কেজি বা $179 কোটি। আর এ কারণে দীর্ঘদিন ধরে ক্ষতির মুখে দেশীয় উদ্যোক্তারা। তাই শিল্পের সুরক্ষায় বন্ডেড ও নন বন্ডেড সুবিধায় সুতা আমদানিতে তাৎক্ষণিকভাবে 20% সেফগার্ড ডিউটি আরোপ ও নীতি সহায়তার দাবি জানিয়ে ট্যারিফ কমিশন, অর্থ মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএ। তাদের ইনসেন্টিভ থাকার কারণে তারা যদি বাংলাদেশে কোনো সুতা এক্সপোর্ট করে তাহলে তারা ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট তাদের গভর্নমেন্টের কাছ থেকে বিভিন্ন স্কিম নামে প্রায় 30 থেকে 35 সেন্টের মতো তারা ইনসেন্টিভ পায়। $3 পণ্যকে বাংলাদেশে আসলে $2.70 বিক্রি করতেছে, যেটা ইন্টারন্যাশনাল আমরা বলতে পারি ডাম্পিং প্রাইস। তার কস্টিংয়ের নিচে এই ডাম্পিং করার কারণে আমাদের যে ফ্যাক্টরিগুলো আছে তারা কিন্তু তার কস্টিং সে বিক্রি করার তার কোনো সুযোগ নাই। দিন দিন সে তার ফ্যাক্টরি তার ক্যাপিটাল হারাচ্ছে এবং আমাদের বর্তমানে 30 থেকে 40টা ফ্যাক্টরির মতো বন্ধ আছে বাংলাদেশ স্পিন মিল। ট্যারিফ কমিশনে পাঠানো ওই চিঠিতে বলা হয়, কয়েক বছর ধরে বিভিন্ন সহায়তা ও প্রণোদনা বাবদ বিপুল ব্যয় করছে ভারত, ফলে সমান্তরালে পেরে উঠছে না বাংলাদেশ। তাই সরকারি সহায়তা না পেলে এই খাতের অস্তিত্ব টিকিয়ে রাখা নিয়ে চিন্তিত উদ্যোক্তারা। এই ধরনের একটা চ্যালেঞ্জ শুধুমাত্র সেফগার্ড ডিউটি আরোপ করে অথবা 10% ক্যাশ ইনসেন্টিভ আরোপ করে এখান থেকে বেরিয়ে আসা আমাদের টেক্সটাইল সেক্টরের জন্য কষ্টকর। টেক্সটাইল সেক্টরে দুটোভাবে চিন্তা করা দরকার। একটা হচ্ছে দীর্ঘমেয়াদে বাংলাদেশ যেহেতু স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে যাবে, সুতরাং আগামী দিনের কম্পিটিটিভনেস পয়েন্ট থেকে এই ট্র্যাডিশনাল যে কয়েক ধরনের কটন ইয়ার্ন তারা করে থাকেন, এই জায়গাগুলো থেকে বেরিয়ে এসে তারা নন কটন ইয়ার্ন বা ফ্যাব্রিক যেগুলো রয়েছে সেদিকে যাওয়া এবং গার্মেন্টস খাতের সেই ধরনের ডাইভার্সিফিকেশনে যাওয়া, যাতে তারা নতুন ধরনের পণ্য উৎপাদনের সক্ষমতা তৈরি হয় এবং সেখানে তাদের কম্পিটিটিভ এজ যাতে তৈরি হয়। এবং এই ধরনের নতুন পণ্য উৎপাদনের জন্য তাদের যদি যে ধরনের সাপোর্ট দরকার, এই সাপোর্টগুলো সরকারের বিবেচনা করতে পারেন। তথ্য বলছে ভারতের মোট সুতা রপ্তানির 46% গন্তব্য বাংলাদেশে। মইনুল হাসান, 71, ঢাকা। বিশ্ববাজারে নিট পোশাক বিক্রির প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে বাংলাদেশ, যার কারণ হিসেবে চীন ও ভারতীয় পণ্যের আধিপত্যকে দায়ী করছেন উদ্যোক্তারা। আর রপ্তানি কমে যাওয়ায় বস্ত্রকলগুলোতে অবিকৃত অবস্থায় পড়ে আছে বিপুল পরিমাণ সুতা। বিশ্লেষকরা বলছেন চাপ সামাল দিতে দরকার সমন্বিত উদ্যোগ। রাকিব হোসেনের রিপোর্ট। দেশের নিটওয়্যার শিল্পের আঁতুড়ঘর বলা হয় নারায়ণগঞ্জের বিসিক শিল্পনগরীকে। এখানেই 2 যুগের পুরনো প্রতিষ্ঠান মার্টিন নিটওয়্যার। 2024 সালে প্রতিষ্ঠানটি রেকর্ড $1.20 লাখ পণ্য রপ্তানি করে বিভিন্ন দেশে, কিন্তু পরের বছর তা নেমেছে 90 লাখের নিচে। উদ্যোক্তা জানান, ক্রেতাদের চাহিদা ও দামের সমন্বয় করা কঠিন হচ্ছে তাদের জন্য। তাই প্রতিযোগিতায় টিকে থাকতে বাধ্য হয়ে কম দামে ভারতীয় সুতা কিনতে হচ্ছে তাকে। আমরা কিছু এখন আনা শুরু করছি, কারণ একবারই পারতেছিলাম না, তো ওই জন্য আমাদের দেশের সুতার প্রাইস হলো দেন না, যেটা এখানে $2.70 যেটা ইন্ডিয়াতে $2.60 পাওয়া যায়, 20 সেন্ট সেভ। ইপিবির তথ্য মতে গেল 6 মাসে নিট পোশাকের রপ্তানি $1048 কোটি, যা এর আগের বছরের একই সময়ের তুলনায় $35 কোটি বা 3.25% কম। এর মধ্যে কেবল ডিসেম্বরেই $26 কোটি রপ্তানি হারিয়েছে এই খাত। রপ্তানি কমার হার সবচেয়ে বেশি ইউরোপ ও এশিয়ার দেশগুলোতে। প্রতিবেশী রাষ্ট্রের এই ধরনের বিকেএমএ সভাপতির মতে বাজারগুলোতে চীন, ভারত কম দামে পণ্য সরবরাহ করায় বিপাকে বাংলাদেশি উদ্যোক্তারা। আমরা কম্পিটিটিভনেস ধরে রাখার জন্য আমরা আমাদের প্রতিবেশী দেশ থেকে যদি সুতা আনতে বাধ্য হচ্ছি, আদারওয়াইজ কিন্তু আমরা আনতাম না। কিন্তু এবং বায়াররাও আমাদেরকে ওই সুতার কম দাম সুতাটা ওই প্রতিবেশী দেশের দিকে দেখিয়ে দিচ্ছে যে ওখান থেকে আনো। এদিকে ক্রেতাদের চাহিদা পূরণে সুতা কাপড়ের আমদানি বাড়ছে প্রতিনিয়ত। গেল 7 মাসে কেবল ভারত থেকেই এসেছে প্রায় $1 বিলিয়ন সুতা। ফলে হুমকির মুখে স্থানীয় বস্ত্রশিল্প। ইনপুট করে এক্সপোর্ট আপনার কোনোদিন এই গ্রোথ আপনার সাস্টেন করতে পারবে না। তাই এখনই সরকারের কাছে অনুরোধ, আপনারা সরজমিনে চেক করে স্পিনিং সেক্টরকে বাঁচান। বিশেষজ্ঞদের মতে বৈশ্বিক প্রতিযোগী এবং ক্রেতার এই চাপ সামাল দিতে উদ্যোক্তা ও সরকারকে একযোগে কাজ করতে হবে। নিটওয়্যারের উপরেও আমাদের জোর দিতে হবে, কারণ এইটাতে তো আমাদের অলরেডি আমরা প্রুফ করছি বৈশ্বিক বাজারে আমার শক্তিশালী অবস্থান। আর মধ্যমেয়াদে অবশ্যই আমাদেরকে আস্তে আস্তে এই তুলা নির্ভর যে আমাদের তৈরি পোশাক, এটা থেকে ম্যানমেড ফাইবারে আমাদের যেতে হবে, কিন্তু ওইটায় অনেক পুঁজি দরকার হয়, এটা পুঁজি ঘন অনেক। বর্তমানে মোট রপ্তানির 44% আসে নিটওয়্যার থেকে। চলতি অর্থ বছরে এই খাত থেকে $2370 কোটি আয়ের লক্ষ্য সরকারের। রাকিব হোসেন,
একাত্তর, ঢাকা। কাগজের নিয়ম থেকে বের হয়ে ভ্যাট রিফান্ড প্রক্রিয়া ডিজিটাল করেছে জাতীয় রাজস্ব বোর্ড। ফলে অনলাইনে আবেদনের 10 কার্যদিবসের মধ্যে ফেরত পাবেন ব্যবসায়ীরা। সকালের উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। আয়কর ও কাস্টমস শুল্ক সহ অন্যান্য করের ফেরত প্রক্রিয়াও ধাপে ধাপে অনলাইন পদ্ধতির আওতায় আনা হবে বলে জানিয়েছে এনবিআর। সংস্থার চেয়ারম্যান জানান, এখন পর্যন্ত ভ্যাট থেকে রিফান্ডের পরিমাণ 1,500 কোটি টাকা, আর সব খাত মিলিয়ে তা 4,000 কোটি। এ সময় আগামী অর্থ বছর থেকে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। আমরা কাগজের কোনো রিফান্ড দিব না, তারপরে আমরা এটা চালু করবো, এবং সেই লক্ষ্যে একটু সময় লেগেছে, বাট আলটিমেটলি আজকে থেকে শুরু হচ্ছে। শুরু যখন হয়ে যাবে তখন এটা জেনারেলাইজ হয়ে যাবে। ভ্যাটেরটা সাকসেসফুলি করার পরে আমরা ইনকাম ট্যাক্সেরটাও করবো। এটা জটিল হওয়ার কোনো কারণ নাই। ট্যাক্স পেয়ার তার নিজের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দিবে, সেটা আমাদের রেকর্ডে থাকবে। চলতি অর্থ বছরের প্রথম 5 মাসে ভোগ্যপণ্যের ঋণপত্র খোলা বেড়েছে 10.64%। একই সময় শিল্পের কাঁচামালের নিষ্পত্তি বেড়েছে 0.42%। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, এই সময় মূলধনী যন্ত্রপাতির এলসি খোলা বেড়েছে সবচেয়ে বেশি 32%। জুলাই থেকে নভেম্বর পর্যন্ত ঋণপত্র খোলা হয় 258.26 লাখ ডলারের। চলতি 2025-26 অর্থ বছরের একই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে 285.47 লাখ ডলারে। অর্থাৎ এক বছরে ভোগ্যপণ্যের এলসি খোলা বেড়েছে 27.44 লাখ ডলারের মতো। তবে এই সময়ে ভোগ্যপণ্যের এলসি নিষ্পত্তি কমেছে বলে প্রতিবেদনে জানানো হয়। যুক্তরাষ্ট্রে যেতে বাংলাদেশ সহ আরও 25 দেশের ভ্রমণকারীদের সর্বোচ্চ $15,000 পর্যন্ত জমানো দিতে হবে। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়। রয়টার্সের তথ্য অনুযায়ী তালিকায় রয়েছে মূলত আফ্রিকা, লাতিন আমেরিকা ও দক্ষিণ এশিয়ার দেশগুলো। গেল দিন পর্যন্ত এই তালিকায় মোট 38টি দেশ ছিল। পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে বলা হয়, নতুন করে যুক্ত হওয়া দেশগুলোর ক্ষেত্রে এ নীতি আগামী 21 জানুয়ারি থেকে কার্যকর হবে। এর আগে নিউজিল্যান্ড ও যুক্তরাজ্য ভিসা বন্ড চালু করলেও পরে তা আর কার্যকর হয়নি। মার্কিন নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক মন্দায় ঋণের ভারে জর্জরিত ভেনেজুয়েলা দীর্ঘদিনের পুঁজিভূত সুদ ও বকেয়ার দায়ে পরিণত হয় বিশ্বের অন্যতম ঋণখেলাপির দেশে। দেশটির বর্তমান বৈশ্বিক ঋণ $170 বিলিয়ন, যা জিডিপির দ্বিগুণেরও বেশি। এমন অবস্থায় IMF এর অর্থায়ন থেকেও বিচ্ছিন্ন রয়েছে দেশটি। ফলে জটিল হচ্ছে ঋণ পুনর্গঠন প্রক্রিয়া। এ বিষয়ে জানাচ্ছেন নাদিয়া ইসলাম তুলি। বিশ্বের অন্যতম ঋণ খেলাপির দেশ ভেনেজুয়েলা মাদুরোকে আটকের পর যা নতুন করে এসেছে আলোচনায়। দীর্ঘ সময় ধরে চলা অর্থনৈতিক মন্দা ও মার্কিন নিষেধাজ্ঞায় আন্তর্জাতিক পুঁজিবাজার থেকেও বিচ্ছিন্ন দেশটি। 2017 সালে আন্তর্জাতিক বন্ডের কিস্তি পরিশোধে ব্যর্থ হয় ভেনেজুয়েলা, আর তাতেই আনুষ্ঠানিকভাবেই খেলাপি রাষ্ট্রে পরিণত হয় দেশটি। এছাড়া বকেয়ার পাশাপাশি পুঞ্জীভূত সুদ ও বাজেয়াপ্ত সম্পদের ক্ষতিপূরণে বাড়তে থাকে ঋণের বোঝা। ধারণা করা হচ্ছে বর্তমানে ভেনেজুয়েলার প্রায় $60 বিলিয়ন বন্ড খেলাপি অবস্থায় রয়েছে। এছাড়া দেশটির মোট বৈদেশিক ঋণের পরিমাণ $170 বিলিয়ন। IMF এর তথ্য অনুযায়ী 2025 সালে দেশটির জিডিপি $83 বিলিয়ন। সে হিসেবে ঋণ জিডিপির অনুপাত 200%-এর বেশি। মাদুরো ও হুগো চ্যাভেজের আমলে ভেনেজুয়েলাকে বিপুল পরিমাণ ঋণ দেয় চীন, রাশিয়া। যদিও এই ঋণের পূর্ণাঙ্গ পরিসংখ্যান প্রকাশ করেনি কোনো পক্ষই। ধারণা করা হচ্ছে দেশটিতে চীনের ঋণ, বিনিয়োগ ও আর্থিক সহায়তার পরিমাণ $100 বিলিয়ন, যার বড় অংশই জ্বালানি খাতে। এদিকে প্রায় 2 দশক ধরে IMF এর সাথে বার্ষিক আলোচনা করেনি ভেনেজুয়েলা। ফলে IMF এর অর্থায়ন থেকেও বিচ্ছিন্ন রয়েছে দেশটি। আর এতে আইনি জটিলতা আর চলমান রাজনৈতিক অনিশ্চয়তায় আনুষ্ঠানিক ঋণ পুনর্গঠন প্রক্রিয়া দীর্ঘমেয়াদী হবে বলে ধারণা করা হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে মার্কিন ট্রেজারির অনুমতি ছাড়া ভেনেজুয়েলার পক্ষে নতুন ঋণ নেওয়া কিংবা পুরনো ঋণ পুনর্গঠন করা প্রায় অসম্ভব। তবে মার্কিন নিষেধাজ্ঞা সরিয়ে IMF এর শর্ত পূরণ করতে পারলে মওকুফ হতে পারে ঋণের 50%। এসব কিছুই নির্ভর করছে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপের উপর। নাদিয়া ইসলাম তুলি, 71। দর্শক, এই ছিল 71 বিজনেসের এখনকার আয়োজনে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।